দর্শক, ডাকসু নির্বাচন নিয়ে আলোচনা থামছেই না। আলোচনা হয়তো আরও বেশ কিছুদিন চলবে। এরই মাঝে অন্য বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নির্বাচন যদি বড় কোনো ঘটনা ঘটিয়ে ফেলে, তখন হয়তো ডাকসু নির্বাচনের আলাপটা পেছনে পড়ে যাবে। ডাকসু নির্বাচন নিয়ে আমরাও অনেক আলাপ করেছি। ডাকসু নির্বাচন নিয়ে আলাপ তুলেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল, এবং তিনি ডাকসু নির্বাচনে বিজয়ী শিবির সদস্যদের প্রতিনিধিদের শুভেচ্ছা জানিয়েছেন। খুবই ভালো কথা, শুভেচ্ছা একজন উপদেষ্টা জানাতেই পারেন, কিন্তু শুভেচ্ছা জানানোর পরে তিনি যে মন্তব্যটা করলেন এবং সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতে জামাতের পক্ষে, শিবিরের পক্ষে অবস্থান এবং বিএনপির বিপক্ষে অবস্থান হয়ে গেল কিনা সেটা নিয়ে এখন সম্ভবত বিতর্ক তৈরি হবে। একটা নতুন বিতর্কের জন্ম দিতে চলেছেন সম্ভবত আসিফ নজরুল। সেটা যখন ঘটলো তখন একই দিনে গতকালকে আমরা দেখলাম আমাদের সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী খুবই সুন্দর একটা ফেসবুক পোস্টের মাধ্যমে রাজাকার শব্দের নতুন ব্যাখ্যা এবং নতুন সংজ্ঞা কি হওয়া উচিত সেটা আমাদের জাতির জন্য একটা শিক্ষণীয় পোস্ট দিলেন। তার শিক্ষণীয় পোস্ট থেকে আমরা কিছু শেখার চেষ্টা করব, সেটা উল্লেখ করে। এবং আসিফ নজরুল কি মন্তব্যের মাধ্যমে নিজেকে আবার বিতর্কের মধ্যে ফেলে দিলেন কিনা সেটা বোঝার চেষ্টা করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম ডাকসু নির্বাচনের কথা। ডাকসু নির্বাচনে শিবিরকে বিজয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন আসিফ নজরুল। এটা খুবই ভালো একটা কথা, ভালো একটা দৃষ্টান্ত। অভিনন্দন সবারই জানানো উচিত। যেমন পাকিস্তান জামাত অভিনন্দন জানিয়েছে শিবিরের এই জয় উপলক্ষে। পাকিস্তান জামাত ইসলামী আনুষ্ঠানিকভাবে অভিনন্দন জানানোর পরে আবার সংবাদ মাধ্যম এই খবরও দিয়েছে যে তারা সেই অভিনন্দন বার্তাটা মুছে ফেলেছে। যে অভিনন্দন দিয়েছিল সেই অভিনন্দনটা মুছে ফেলেছে বিভিন্ন রকমের সমালোচনার জন্য। হয়তোবা বাংলাদেশ থেকেই বার্তাটা গিয়েছে, তোমরা এটা সরিয়ে ফেলো, তা না হলে বাংলাদেশে আমাদের প্রচণ্ড সমালোচনা হচ্ছে। এটা নিয়ে হতে পারে, অনেক কিছুই হতে পারে। আসিফ নজরুল কি বললেন তাকে নিয়ে এনটিভির শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন। সেখানে বলা হচ্ছে, ডাকসু নির্বাচনে ট্যাগ দেওয়া রাজনীতির ভূমিধস পরাজয়। তার মানে হচ্ছে যে তিনি সরাসরি বিএনপিকে অভিযুক্ত করছেন এবং বিএনপির বিরুদ্ধে তার মতামত তিনি দিচ্ছেন এবং বলছেন যে বিএনপি মূলত ছাত্র শিবিরকে রাজাকার, পাকিস্তানি যে ট্যাগগুলো দিয়েছে এবং সেই ট্যাগগুলো দেওয়ার কারণেই তাদের ভূমিধস পরাজয় হয়েছে। খুবই সুন্দর কথা, তিনি তার মতো করে বলতেই পারেন। কিন্তু স্যার, একটা কথা সেটা হচ্ছে যে আপনি উপদেষ্টার চেয়ারে বসে থেকে এই মন্তব্য করার ব্যাপারে আরেকটু সাবধানী হলে কি ভালো হতো না? কারণ আপনার মন্তব্য কেন যেন মানে বিএনপির সরাসরি বিপক্ষে চলে গেল এবং জামাত ইসলামী শিবিরের পক্ষে চলে গেল। যদিও অতীতে আমরা দেখেছি যে আপনি আসলে নির্দিষ্ট কারো পক্ষের নন। কখনো আপনার বয়ান শুনে মনে হয়েছে যে আপনি আওয়ামী লীগের মানুষ, কখনো আপনার বয়ান শুনে মনে হয়েছে আপনি বিএনপির মানুষ, কখনো আপনার বয়ান শুনে মনে হয়েছে আপনি মূলত জামাত ইসলামের মানুষ। বিভিন্ন রকমের বয়ান ফেসবুকে এখনও রয়েছে। বঙ্গবন্ধুর মানে অসমাপ্ত আত্মজীবনী পড়ে আপনার হৃদয়ের মধ্যে যে হাহাকার জন্ম হয় সাহিত্য মূল্য নিয়ে, এটার সাহিত্য মূল্য নিয়ে, এবং বঙ্গবন্ধু কত বড় নেতা সেটা অনুধাবন করতে আপনি শিহরিত হন। যেমন তেমনি বঙ্গবন্ধুকে নানাভাবে উপাধি দেওয়ার ব্যাপারটাও যখন আমরা দেখি, আবার পরবর্তীতে মানে বিভিন্ন সময়ে আমরা দেখেছি যে গোলাম আজমের বিপক্ষে, গোলাম আজমের নাগরিকত্ব, গোলাম আজম রাজাকার, এই ধরনের মানে লেখালেখিও আপনি করেছেন। আবার জামাতের পক্ষে বিভিন্ন সময় বয়ান দিয়েছেন, বিএনপির পক্ষে বিভিন্ন সময় বয়ান দেখা গেছে। এখন আবার মানে শেখ হাসিনার পক্ষে যত বয়ান, মানে একটা বয়ান দিয়ে তো বিখ্যাতই হয়েছিলেন আপনি, যে মানে যে ঘটনা 24-এ ঘটেছে, যে গণহত্যা, যেভাবে মানুষকে মারা হয়েছে 24-এর আন্দোলনে, পাকিস্তানি হানাদার বাহিনীও এভাবে মানুষকে মারেনি, এভাবে মানুষকে পুড়িয়ে মারেনি। এই কথা বলে তো বিখ্যাত একটা ব্যাপারও হয়ে গিয়েছিল, চতুর্দিকে আলোচনা তৈরি হয়েছিল। যদিও পরবর্তীতে আপনি এই কথার জন্য ক্ষমা চেয়েছেন। কিন্তু ব্যাপার হচ্ছে যে আমার ব্যক্তিগত যে ভাবনা সেটা হচ্ছে যে আপনি খুবই শ্রদ্ধেয় একজন মানুষ, জ্ঞানী একজন মানুষ,
উপদেষ্টার চেয়ারে বসে থেকে অন্তত রাজনৈতিক কথাবার্তা, যেমন ডাকসু নির্বাচনে হারের যে কারণ, যে জয়ের যে কারণ, এগুলো আসলে উপদেষ্টা আপনি যখন নিরপেক্ষ একটা অবস্থানে আছেন তখন বললে হয় কি যে একদিকে অবস্থান হয়ে যায়। আপনাকে তো একদিকে অবস্থান হোক এটা কেউ চাইবে না। এই যে আপনি মন্তব্য করলেন, এর প্রেক্ষাপটে বিএনপি যদি আপনার নামে বিষোদ্গার শুরু করে এবং বিএনপি যদি আপনার পদত্যাগ চেয়ে বসে, আপনার বিরুদ্ধে সোচ্চার হয়ে যায়, তখন আপনার মানে সম্মানের ওপরে আঘাত লাগবে, যেটা আপনি আরেকটু সচেতন থাকলে বোধহয় হতো। তখন আর মনে হতো না যে আপনার মন্তব্যটা একেবারে জামাতের পক্ষে চলে গেল এবং খুবই নগ্নভাবে বিএনপির বিপক্ষে চলে গেল, এবং জামাতের পক্ষে যখন চলে গেল, বিএনপির বিপক্ষে যখন চলে গেল, তখন সেটাকে নিয়ে, সেটার সঙ্গে মহান স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা বিরোধী এই ব্যাপারগুলোর সম্পর্ক নির্ণয়, সম্পর্ক তৈরির কথাও হয়তো অনেকে বলবেন, বিশ্লেষণ করবেন, অনেকে এইভাবে ব্যাখ্যা করতে চাইবেন যাতে করে আপনি বিতর্কের মধ্যে পড়বেন। আমাদের আরেকজন উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী, সাংস্কৃতিক উপদেষ্টা, গতকালকে তিনি ফেসবুকে একটা পোস্ট দিয়েছেন যেখানে রাজাকার শব্দের নতুন একটা ব্যাখ্যা তিনি দাঁড় করানোর চেষ্টা করেছেন। অসাধারণ একটা ব্যাপার। 2025 সালে এসে এখন তো আর 1971 সালের রাজাকারের সংজ্ঞাটা আমরা পড়তে পারি না। আমরা অবশ্যই রাজাকারের ভিন্ন একটা সংজ্ঞা পড়তে চাই, রাজাকার সম্পর্কে নতুন একটা আইডিয়া পেতে চাই, নতুন একটা আইডিওলজি তৈরি করতে চাই, এবং এটা নিয়ে এই প্রেক্ষাপটটা নিয়ে বহু সিনেমা বানানোর উদ্যোগও আপনি নিতে পারেন। রাজাকারের নতুন একটা সংজ্ঞা স্টাবলিশ করা এই মুহূর্তে খুবই প্রয়োজন, যেন 71কে কেন্দ্র করে আমরা যাদেরকে রাজাকার বলছি তাদেরকে রাজাকার বলার ন্যারেটিভ এই বাংলার জমিনে আর তৈরি না হয়। কি বললেন আপনি? আপনার স্ক্রিনশটটা একটু দর্শকও দেখে নিক। সেখানে আপনি বলছেন রাজাকারের আক্ষরিক অর্থের বাইরে রাজনৈতিক অর্থটা কি? রাজনৈতিক অর্থ খুঁজছেন আপনি। রাজনৈতিক অর্থ হইল এই যে রাজাকার সেই সব ব্যক্তি যারা নিজের দেশ ও দেশের মানুষের বিরুদ্ধে গিয়ে অন্য দেশের হয়ে কাজ করে। এই মিনিং তো 71-এও ছিল বোধহয়। আপনি বোধহয় একটু মানে আমি জানি না কি বোঝাতে চাইলেন আপনি। এরপরে আপনি বলছেন যে এই সূত্র ধরে আগাইলে এই সময়ে কাদেরকে রাজাকার মনে হয়? আপনি এই সময়ের রাজাকারের কথা বলছেন। জি, যাদের ভাবছেন তারাই। কিছুদিন আগে আমার একটা লেখায় লিখেছিলাম, মুক্তিযুদ্ধে রাজনৈতিক নেতৃত্ব দানকারী দলটা কি করে বাংলাদেশের সবচেয়ে বড় স্বাধীনতা বিরোধী শক্তি হয়ে উঠল। এটা রাষ্ট্রবিজ্ঞানের ছাত্রদের কাছে একটা ইন্টারেস্টিং থিসিসের বিষয় হতে পারে। এটা কিন্তু অনেকগুলো মুভিও তৈরি করা যেতে পারে, অনেকগুলো মুভি তৈরি করে এই থিসিসটা প্রতিষ্ঠিত করা যেতে পারে যে কিভাবে এই ব্যাপারটা হয়। স্বাধীনতা বিরোধী শক্তি মানেটা কি? মানে যারা নিজের দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে অন্য কারো পায়ের নিচে বিকিয়ে দেয়। এই 16 বছরের মতো পরাধীন আর কবে ছিল? ফলে মানুষ এখন আওয়ামী লীগকেই সবচেয়ে বড় রাজাকার মনে করে। এটা একটা ফাইন থিওরি। এই বাস্তবতায় রাজাকার কার্ডের পুরনো ব্যবহার যে খারিজ হয়ে গেছে, এটা 24-এর 14ই জুলাই সেটেলড হয়ে গেছে। অর্থাৎ 71-এর যে রাজাকারের যে ব্যাপারটা সেটা আর নেই। এটা 2024-এর 14ই জুলাই ওই যে তুমি কে আমি কে রাজাকার রাজাকার এই স্লোগানের মাধ্যমে আগের ইতিহাসটা আসলে রিসেট বাটনে ওটা মুছে গেছে। এখন নতুন যে ইতিহাস তৈরি হয়েছে, এখন রাজাকার বললে শুধুমাত্র আওয়ামী লীগকেই বলতে হবে। তিনি এরপরে আপনি বলছেন যে 47-এর নায়ক 71-এ ভিলেন, আবার 71-এর নায়ক 24-এর ভিলেন হয়ে যেতে পারে, কারণ সমসাময়িক বাস্তবতায় নায়ক বা ভিলেন নির্ধারণ করে দেয়। 71-এ যা ভূমিকা সেটা ওই রকমই থাকবে, কিন্তু 71 দিয়ে 24 এবং তৎপূর্ববর্তী 16 বছরের পাপ ঢাকা যাবে না। 71-এর শহীদেরা 24-এর খুনিকে বাঁচাতে আসবে না। অসাধারণ একটা ব্যাপার যে আমরা রাজাকার শব্দের নতুন একটা ব্যাখ্যা শুনলাম, যে মূলত দেশের বিরুদ্ধে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে যারা কাজ করবে তারাই মূলত রাজাকার। কিন্তু গত বছরের 14ই জুলাইয়ের পরে এটা আর ওই আগের ব্যাপার নেই, এখন নতুন ব্যাপার হয়েছে। এখন রাজাকার বললে আমরা শুধুমাত্র আওয়ামী লীগকেই বলবো।
খুবই সুন্দর একটা থিওরি, লেখাটা পড়ে আমার খুবই ভালো লেগেছে। এরকম লেখা আরও আমরা পড়তে চাই এবং আমরা নতুন নতুন ব্যাপার জানতে চাই, কারণ জানার আসলে শেষ নেই। অনেকে আবার মজা করে বলেন জানার কোনো শেষ নেই, অনেকে না, সত্যজিৎ রায় তার হীরক রাজার দেশে বলেই গিয়েছেন জানার কোনো শেষ নাই, জানার চেষ্টা বৃথা। তাই আমরা সেরকম মানে করে ভাবতে চাই না, আমরা প্রচুর জানতে চাই এবং আমরা মানে হীরক রাজার মতো পাঠশালা বন্ধ করে বলতে চাই না, লেখাপড়া করে যে গাড়ি চাপা পড়ে সে, এগুলো বলতে চাই না। আমরা বলতে চাই লেখাপড়া করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে, এই তত্ত্বটাই বিশ্বাস করে থাকতে চাই এবং এই ধরনের নতুন নতুন সংজ্ঞা, নতুন নতুন সৃষ্টি আমরা আরও অনেক জানতে চাই। শুধুমাত্র এখানে একটা সম্পূরক প্রশ্ন, সেটা হচ্ছে যে এই সরকারের একটা কর্তব্য, মোস্তফা সরোয়ার ফারুকের এই লেখার পরিপ্রেক্ষিতে যেটা ব্যক্তিগতভাবে মনে হলো যে একটা কর্তব্য এই সরকারের, আমার মনে হয় যে এই সরকারের কাঁধেই পড়ে, সেটা হচ্ছে যে শেখ হাসিনা তার 16 বছরের 15.5 বছরের শাসনামলে দেশবিরোধী, সার্বভৌমত্ব বিরোধী, বিশেষ করে ভারতের সঙ্গে কি কি চুক্তি করেছেন, দেশ কিভাবে বিক্রি করে দিয়েছেন, দেশবিরোধী কি কি চুক্তি হয়েছে, সেগুলো জনসম্মুখে প্রকাশ করে দিলে আমাদের আওয়ামী লীগকে কিংবা শেখ হাসিনাকে রাজাকার বলতে আরও বেশি সুবিধা হতো। তখন জনগণের কাছে একটা স্পষ্ট মেসেজ যেত যে এই চুক্তির মাধ্যমে এইভাবে শেখ হাসিনা 15.5 বছরে দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব বিকিয়ে দিয়েছেন অন্য দেশের কাছে। আমার মনে হয় যে সরকারের এটা কর্তব্য এবং অনেক দিন থেকেই দাবিটা উঠছে যে এই ব্যাপারগুলো সামনে আসা উচিত। এই ব্যাপারগুলো সামনে আসলে আমরা শেখ হাসিনা সম্পর্কে অন্ধকার জগতের আরও অনেক তথ্য হয়তো পেতে পারি। দর্শক, আপনার কি মনে হয় ব্যাপারটা, আপনি কিভাবে দেখছেন? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।